আমাদের গত মাস তার আগের মাস আমাদের বেতন দিতে আমাদের কষ্ট হয়েছে আমাদের কর্মচারীদের। এখন এই মুহূর্তে আমি যদি আবার ড্রাইভার নিয়োগ দিই তাহলে আমার কি হবে? এটা আমাদের জন্য এডিশনাল বার্ডেন। আমি টাকাটা কোত্থেকে দিব? আপনারা জানেন যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বলেন বা আমাদের পরিবহন বিভাগ বলেন, চাকা একটা বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর পাশাপাশি হলো আমাদের ব্যাটারি এবং স্পেয়ার পার্টস। আর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং এই কাজের সাথে যেই গাড়িগুলি সম্পৃক্ত তাদের বডিটা ম্যাক্সিমাম সময় মানে রিপেয়ারের 1 থেকে 1.5 মাসের ভিতরে আবার এটাকে রিপেয়ার করতে হয়। সো আমাদের শিট অ্যাঙ্গেল এবং শিট এটা কন্টিনিউয়াস লাগে। সো এইটা একটা বড় ধরনের আমাদের চ্যালেঞ্জ। সো এগুলি যদি আমরা রেগুলার যদি এটা জোগান না দিতে পারি তাহলে আমাদের অনেকগুলি গাড়ি কিন্তু আপনার অ্যাট এ টাইম বসে থাকে, এটা আমরা ইউজ করতে পারি না। বাট আমাদের কিন্তু প্রতিদিন কিন্তু বর্জ্য প্রতিদিন আমাদের সরাইতে হয়। সো বর্তমানে আমি যদি বলি আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো ব্যাটারি আর হলো আমাদের চাকা। সো চাকার এবং স্পেয়ার চাকা, যেটা চাকার যে আমাদের প্রতি বছর আমার 4400টা চাকা লাগে প্রতি বছর। এর ভিতরে আপনার ভেরি রিসেন্টলি আমরা মাননীয় প্রশাসক মহোদয় আসার পরে জরুরি ভিত্তিতে আমরা এই জিনিসটা ওনাকে বোঝাতে সক্ষম হয়েছি। উনি জরুরি ভিত্তিতে প্রায় 1964টা চাকার অলরেডি কার্যাদেশ প্রদান করা হয়েছে। সো এটা হয়তো আমাদের রোববার থেকে চাকাগুলো আসা শুরু হবে। পুরো চাকাগুলি আসতে হয়তো কয়েকটা দিন সময় লাগবে। বাট বড় চ্যালেঞ্জটা হলো যে চাকাগুলি আসার পরে দেখা যায় নতুন চাকা কিন্তু এগুলি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে মাতোয়াইল ল্যান্ডফিল যেখানে এবং আমাদের এসটিএসগুলিতে যেখানে এই গাড়িগুলি যাচ্ছে সেখানে কিন্তু নানান ধরনের ওয়েস্ট ওখানে মিশ্রিত থাকে। এখানে কাচের জিনিস থাকে, এখানে দাহ্য পদার্থ থাকে, এখানে লোহা জাতীয় জিনিস থাকে। সো আমাদের নতুন চাকা আজকে দেওয়ার পরে দেখা যায় কালকে বা পরশু চাকা আনসার্ভিসেবল হয়ে যায়। সো এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। সো এই মুহূর্তে যদি আমাদের আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের যেইভাবে রেভিনিউ আসার কথা সেইভাবে কিন্তু আমরা রেভিনিউ পাচ্ছি না। সো এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। রেভিনিউ যদি না আসে তাহলে কিন্তু আমাদের আপনার সেইভাবে কিন্তু আমরা যেভাবে ডিজায়ার্ড ওয়েতে আমার খরচ করার কথা, আমি চাকা আজকে নষ্ট হলো আজকে আমি কিনে ফেললাম, ওইটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমরা যদি রেভিনিউটা যদি আরও গতিশীলভাবে আমরা যদি কালেক্ট করতে পারি এবং আমরা যদি টাকার সংস্থানটা করতে পারি, আমার মনে হয় এই চাকার ব্যাপারটা হয়তো অ্যাড্রেস করা যাবে। এটা মেইন প্রবলেমটা যেটা হলো যে আমাদের 1 নাম্বার হলো আমাদের রেভিনিউ কয়েকটা সেক্টর থেকে আসে। একটা হলো আপনার আমাদের যে হোল্ডিং ট্যাক্স এটা থেকে আসে, আর দ্বিতীয় হলো আমাদের যে ভ্যাট রেজিস্ট্রেশন যেটা হলো যে আয়কর না, আমাদের হলো ট্রেড লাইসেন্স, এটা থেকে আমরা যে ইয়াটা পাই রিনিউ করার পাই, নতুন ট্রেড লাইসেন্স করা থেকে পাই। আপনি যদি আমাদের হোল্ডিং ট্যাক্স আমাদের টার্গেট এইবার নর্মালি আমাদের 500 থেকে 600 কোটি টাকা আমাদের কালেকশন হয়। আজকে পর্যন্ত আমি যদি বলি 300 কোটি টাকাও আমরা কালেক্ট করতে পারি নাই। সো আমাদের কিন্তু আর আছে 2 মাস। সো 2 মাসের ভিতরে আমার বাকি 300 কোটি টাকা আমরা কালেক্ট যদি করতে পারি তাহলে কিন্তু আমার মোটামুটি টার্গেটটা ফুলফিল হবে। বাট এরপরও কিন্তু অনেক হোল্ডিং ট্যাক্স প্রায় 600-700 কোটি টাকা কিন্তু বকেয়া রয়ে গেছে। বাট আমাদের তো কাজ থেমে নাই। সো আমরা যদি হোল্ডিং ট্যাক্সটা যদি আমরা নিয়মিত পেয়ে যেতাম তাহলে কিন্তু আমাদের জন্য এত বড় ধরনের চ্যালেঞ্জ হতো না। আমাদের আয়ের উৎসটা কী? আমাদের আয়ের উৎসটাই হলো হোল্ডিং ট্যাক্স এবং হলো ট্রেড লাইসেন্স, এগুলি প্রধান আয়ের উৎস। আর আমাদের কয়েকটা কমিউনিটি সেন্টার আছে, ওগুলি ভাড়া দিয়ে আমরা পাই। সো আমাদের প্রধান আয়ের উৎসটাই কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। সো আমরা যদি হোল্ডিং ট্যাক্সটা যদি নিয়মিত যদি আমরা পাই তাহলে আমাদের জন্য এই যেই কাজগুলি আমাদের জরুরি ভিত্তিতে করা দরকার, নাগরিক সেবা যেটার মাধ্যমে আমরা প্রদান করি, এগুলি কিন্তু আরও স্মুথলি আরও ইফেক্টিভলি আমরা করতে পারবো। সো আমরা ধরেন এটার পাশাপাশি যদি এই মুহূর্তে যদি কিছু টাকার সংস্থান আমরা সরকার থেকে পাই তাহলে আমাদের জন্য একটা বড় ধরনের একটা সাপোর্ট হবে এই কাজগুলি করার জন্য। আনুমানিক 300 থেকে 350 কোটি টাকা আমাদের পাওয়ার কথা ট্রেড লাইসেন্স। এই অ্যাজ অফ নাও সম্ভবত আমি গত সপ্তাহ পর্যন্ত 110-12 কোটি টাকা আমরা পেয়েছি। বাকি কিন্তু এখনও এখানে কিন্তু ট্রেড লাইসেন্সের এগেনস্টে কিন্তু 150 থেকে 200 কোটি টাকা আমার শর্টফল। মেইন সমস্যা হলো ট্রেড লাইসেন্স খোলার পরে আর রিনিউ করছে না। সো আমরা এইটা একটা বড় ধরনের আমাদের একটা চ্যালেঞ্জ যে আমরা যদি এই খোলা ট্রেড লাইসেন্সকে যদি রিনিউর আওতায় নিয়ে আসতে পারি, এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে তারা উইদাউট ট্রেড লাইসেন্স। এবং এটা করতে যে আরেকটা সমস্যা আমরা যে ধরেন এগুলি যে চেক করবে আমাদের ইন্সপেক্টর যারা আছে ফিল্ড লেভেলে, হ্যাঁ,
ওইটার স্বল্পতা রয়েছে। এখন আমি যদি নিয়োগ দিতে চাই, এখানে তো টাকার ব্যাপারটা আছে। আরেকটা যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের গাড়ি ঘোড়ার ব্যাপারটা, আমার গাড়ি কিন্তু এই পর্যন্ত আমার গাড়ি হলো প্রায় 700 গাড়ি সিটি কর্পোরেশনে। 700 গাড়ির ভিতরে আমার 396টা গাড়ির ড্রাইভার নাই। তাহলে আমি গাড়িটা যে চালাবো, আমার তো ড্রাইভার নিয়োগ করাটা ইম্পর্ট্যান্ট, তাই না? আমি এখন ইমার্জেন্সি বেসিসে যদি আমি ধরেন 7 দিন 10 দিনের জন্য কোরবানির সময় আমি আলাদাভাবে 10 দিনের জন্য ড্রাইভার নিয়োগ করলাম, তাহলে ওই ড্রাইভারটা 10 দিন গাড়ি চালানোর পরে সে ধরেন এই গাড়ির তো সে চালায় অভ্যস্ত না, হঠাৎ করে এই গাড়িটা এসে কী হয়, আমাদের আলটিমেটলি গাড়ির ক্ষতি হয় এবং আমার 10 দিনের জন্য আমাকে 1 মাসের বেতন দিতে হচ্ছে। সো এটা আমাদের জন্য আরেকটা বড় ধরনের লস। না, নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে, বাট যেটাই বললাম যে আমাদের যদি রেভিনিউ বা কালেকশনটা যদি আমাদের ভালোভাবে আসে, তাহলে আমি যে এখন নিয়োগটা করব, আমি তাদের বেতনটা দিতে তো হবে। আপনি হয়তো জানেন যে আমাদের গত মাস তার আগের মাস আমাদের বেতন দিতে আমাদের কষ্ট হয়েছে আমাদের কর্মচারীদের। এখন এই মুহূর্তে আমি যদি আবার ড্রাইভার নিয়োগ দিই, তাহলে আমার কি হবে? এটা আমাদের জন্য এডিশনাল বার্ডেন। আমি টাকাটা কোত্থেকে দিব? আমার তো একটা আয় আসতে হবে। সো এই কারণে আমি যেই পর্যন্ত আয়ের সংস্থান করতে না পারবো, সেই পর্যন্ত কিন্তু আমাদের এই সমাধানগুলি কোনোভাবেই সম্ভব না। আসলে তো টোটাল যদি আমি বলি যে এখানে তো চাকা আছে, এখানে তো আপনার ব্যাটারি আছে, এখানে স্পেয়ার পার্টসগুলি আছে, আমি রাফলি 150 থেকে 200-র মতো গাড়ি ইন অ্যান অ্যাভারেজ ডেলি এটা নষ্ট থাকে।